ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট, ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু টোল প্লাজায় মানুষের ঢল। মিয়ানমারে বিদ্রোহী ও জান্তা বাহিনীর সংঘর্ষের জেরে সেন্ট মার্টিনে দুরবস্থা, আটকে পড়েছে হাজারো বাসিন্দা, খাদ্য সংকট চরমে। দিনাজপুরের সাতক্ষীরায় কোরবানির হাটে পশুর ঢল, ক্রেতা কম, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, বিপাকে বড় জাতের গরুর বিক্রেতারা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রধানমন্ত্রী বিশেষায়িত এই হাসপাতালে যান। সেখানে প্রধানমন্ত্রী কাউন্টারে গিয়ে নির্ধারিত ফি জমা দিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। পরে হাসপাতালের পরিচালনা বোর্ডের সদস্য, চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান সহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2013 সালের 18 নভেম্বর মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান কেপিজি এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে হাসপাতালটির যাত্রা শুরু হয়। এই যাত্রায় যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি, থেমে থেমে যানজট তৈরি হচ্ছে। দীর্ঘ যানজটের ভোগান্তি না থাকলেও বাস সংকটে ভোগান্তি পোহাতে হয় অনেককেই। ঢাকা সিলেট মহাসড়কে স্বস্তি নিয়েই বাড়ি যাচ্ছে মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যে যেভাবে পারছেন স্বজনদের টানে ছুটছেন বাড়িতে। শুক্রবার ভোর থেকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ। টাঙ্গাইলের কালিহাতী উপজেলা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 17.5 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ সারি। কোথাও থেমে থেমে, আবার কোথাও ধীর গতিতে চলছে যানবাহন। মহাসড়কের উপর যাত্রী ওঠানামা করায় চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহন চলছে ধীর গতিতে। স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 গুণ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। যানজট প্রচুর, ঢাকাতে পর্যন্ত আসতে 5 ঘন্টা গেছে। ওই ঈদে বাড়ি যাচ্ছি, এখন এরকম দাঁড়ায় আছি, রাস্তায় যানজট, ভাড়া কন্ট্রোলের বাইরে। জনগণের যে আসলে ভাড়াটা দেখার কেউ নাই, যে যেরকম পাচ্ছে সে রিটার্ন করে নিচ্ছে। স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া যাচ্ছে, 500-600 এরকম ভাবে যাচ্ছে। যেখানে 200-250 হয় সেখানে 500 করে যাচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রয়েছে ঈদের ঘরমুখো মানুষ ও পরিবহনের চাপ। বাড়তি ভাড়া ও যানবাহনের স্বল্পতার জন্য অনেক মানুষই ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যান, ট্রাক ও বাসের ছাদে করে যাচ্ছেন। এদিকে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের কাজ চলমান থাকায় যানবাহন চলছে ধীর গতিতে। তবে যানজট না থাকায় তেমন ভোগান্তি নেই। এমন কোনো ভোগান্তি নেই, একবারে ক্লিয়ার রাস্তা, কোনো যানজটও নাই, সুন্দর রাস্তা। ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর টোল প্লাজায়। শুক্রবার সকাল থেকে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে শ্রীনগর পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়। সময় বাঁচাতে টোলের নির্ধারিত টাকা দিতে চালকদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে চট্টগ্রামের ট্রেন ও বাস স্টেশনগুলোতে ছিল ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। যাত্রীদের সুবিধার জন্য যোগ করা হয়েছে বিশেষ ট্রেনও। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, বরিশাল, নড়াইল ও নরসিংদীতে শিশুসহ 7 জন নিহত হয়েছেন। টাঙ্গাইলের কালিহাতীতে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 3 জন। পুলিশ জানায়, ভোরে কালিহাতী উপজেলার বাগুটিয়ায় বঙ্গবন্ধু টেক্সটাইল কলেজের সামনে গরু বোঝাই ট্রাক চাপা দেয় একটি প্রাইভেট কারকে। গুরুতর আহত 6 জনকে হাসপাতালে নেওয়া হলে প্রাইভেট কারের চালক সহ 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সিমেন্ট ভর্তি ট্রাকের সাথে বাসের সংঘর্ষে 1 জন নিহত হন। অন্যদিকে বরিশালের বাকেরগঞ্জে সেনাবাহিনীর গাড়ির চাপায় সিএনজি অটোরিকশার 2 যাত্রী নিহত হন। এদের মধ্যে 1 জন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন 4 জন। এছাড়া নড়াইল ঢাকা মহাসড়কের হাওয়াই খালি ব্রিজের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় 1 কিশোর নিহত হয়েছেন। নরসিংদীতে কাভার্ড ভ্যানের চাপায় 1 রিকশা আরোহী নিহত হয়েছেন। সদর উপজেলার 5 দোনায় এ দুর্ঘটনা হয়।
মিয়ানমারে বিদ্রোহী গ্রুপগুলোর সঙ্গে দেশটির জান্তা বাহিনীর সংঘর্ষের রেশ পড়েছে টেকনাফের নাফ নদীতে। ওপারের ওই সংঘর্ষে সপ্তাহখানেক ধরেই ওই রুটে নৌযান চলাচল বন্ধ। এতে আটকা পড়েছে টেকনাফ যাওয়া সেন্ট মার্টিনে হাজারো বাসিন্দা। পাশাপাশি সরবরাহ বন্ধ থাকায় খাদ্য সংকটে দ্বীপটির কয়েক হাজার মানুষ। এই অবস্থায় বিজিবি ও কোস্ট গার্ডের নিরাপত্তায় বিকল্প রুটে যাত্রীবাহী কিছু ট্রলার চলাচল করলেও পণ্যবাহী কোনো ট্রলার যাচ্ছে না। কক্সবাজার থেকে মোর্শিদুর রহমান খোকনের রিপোর্ট। মিয়ানমারে বিজেপি সেনাবাহিনীর সাথে আরাকান আর্মি সহ বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াই এখনো চলছে, আর সেই সংঘাতের প্রভাব এসে পড়ছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনে। গত ৩ মাস ধরে বান্দরবান সীমান্তে দুই পক্ষের লড়াই এখন বিস্তৃত হয়ে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন পর্যন্ত ছড়িয়েছে। ৫ জুন ওপার থেকে ছোড়া গুলি নাফ নদীতে চলাচলরত বোটে পড়লে বন্ধ হয়ে যায় ওই রুটে নৌযান চলাচল। এতে টেকনাফ উপজেলা সদরে আটকা পড়ে হাজারো দ্বীপবাসী। এছাড়াও বিভিন্ন খাদ্যপণ্য টেকনাফ থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে না পারায় খাদ্য সংকটেও পড়ে সেখানকার মানুষ। এরই মধ্যে কক্সবাজার জেলা ও উপজেলা প্রশাসন এ নিয়ে জরুরি সভা করেছে। পরে নাফ নদীর ঝুঁকিপূর্ণ নৌপথ এড়িয়ে বৃহস্পতিবার সেন্ট মার্টিন দ্বীপের জেটিঘাট থেকে ৩টি ট্রলারে ৩ শতাধিক মানুষ টেকনাফ পৌঁছেছে। তাদের নিরাপত্তায় ছিল বিজিবি ও কোস্ট গার্ড। সেন্ট মার্টিনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেই ওই নাককন্ডিয়া চরে থেকে গুলি মারামারি শুরু হয়। ওইখান থেকে অতটুক যেয়ে আবার ব্যাক আসতে হয়। অবশ্যই আমরা এখান থেকে মুক্তি পাবো, তার কোনো সীমা নাই। আমরা সরকারের কাছে, জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে হস্তক্ষেপ কামনা করছি। বোমা নিক্ষেপ করতেছে মিয়ানমার থেকে, তারপরে সোজা আসলো না, এখান থেকে ঘুরে আসলো। আমরা যেতে পারতেছি না। 7-8 দিন হয়েছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিতে চাইছি, আজকেও গুলি করছে। টেকনাফের ইউএনও জানান, নাফ নদীতে নৌ চলাচল নিরাপত্তার কারণে বন্ধ থাকলেও সেন্ট মার্টিনে আটকে পড়াদের বিকল্প ব্যবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। মিয়ানমার বর্ডার থেকে এই চলাচলকারী বোটগুলো লক্ষ্য করে গুলি করা হচ্ছে। কক্সবাজার থেকে বালখেড়ের মাধ্যমে যেন আপনার খাদ্যদ্রব্য পণ্য আর কি সেখানে সেন্ট মার্টিনে পাঠানো। এখন ক্রাইসিস মিয়ানমার সমস্যার কারণে আসলে মিয়ানমারে যে প্রবলেম, সেই সমস্যার কারণে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। এদিকে নাফ নদীর মিয়ানমার অংশের কাছে 2 দিন ধরে দেখা যাচ্ছে বড় ধরনের একটি জাহাজ। সেই জাহাজ আর মিয়ানমারের স্থলভাগে বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত গোলাগুলি হয়েছে। বিস্ফোরণের শব্দ ভেসে আসে টেকনাফের সীমান্তবর্তী এলাকায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কোরবানির চাহিদার চেয়ে প্রায় 1.5 লাখ উদ্বৃত্ত গবাদি পশু রয়েছে দিনাজপুরে। সময় এগিয়ে এলেও ক্রেতার দেখা পাচ্ছেন না খামারিরা। বিশেষ করে বড় জাতের গরুর বিক্রেতারা বেশ হতাশ। এদিকে কোরবানির পশুর ব্যাপক সমাহার সাতক্ষীরায়। দাম নিয়ে ক্রেতা বিক্রেতা রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলার এবং সাতক্ষীরা থেকে আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 32 মণ ওজনের সম্রাটের বিক্রি নিয়ে হতাশায় দিনাজপুরের চিরির বন্দরের খামারি আনিসুর রহমান। 9 ফুট দৈর্ঘ্য আর 6 ফুট উচ্চতার ফ্রিজিয়ান জাতের এ ষাঁড়ের দাম হেঁকেছেন 15 লাখ টাকা। গরুটার আমার লাইভ ওয়েট প্রায় 32 মণ। আমরা চাচ্ছি যে 15 লক্ষ টাকার হলে আমরা গরুটা ছেড়ে দেবো। এখানেই বড় হয়ে গেছে, এখন বের হয় না। বের হতে গেলেই তার আমার দরজা কাটতে হবে। গরু বিক্রি নিয়ে সমস্যায় পড়েছেন বীরগঞ্জের ধুলাউড়া গ্রামের রবিউল ইসলামও। জেলার সবচেয়ে বড় এই খামারে আছে 120টি গরু। তার অভিযোগ, ক্রেতারা দাম বলছেন অনেক কম। কুরবানির সময় ভারতীয় গরু আসলে দেশীয় গরু ভারতীয় গরুর দাম কম থাকে, তো সেক্ষেত্রে ওই দেশি গরুগুলো একটু কম বিক্রি হয়। গরুর যে পরিমাণ খাওয়া খরচ, এই হিসাবে আমরা গত 2 বছরের যে বাজার গেছে ওই হিসাবে আমরা পোষাতে পারতেছি না। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, জেলায় 2,64,567টি গবাদি পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে 3,98,000টি পশু। 3,98,030টি গবাদি পশু কোরবানির জন্য হৃষ্টপুষ্ট খামারিরা প্রস্তুত রেখেছে। আমাদের চাহিদা রয়েছে 2,64,576টি গবাদি পশু এবং উদ্বৃত্ত রয়েছে 1,33,454টি গবাদি পশু। এদিকে সীমান্ত জেলা সাতক্ষীরায় ভারত থেকে গরু আসা বন্ধ থাকায় দেশি ও শঙ্কর জাতের পশু পালন করা হয়েছে।
৩,০০০-এর বেশি ছোট বড় খামারে মোটা তাজা করা হয়েছে এসব কোরবানির পশু। তবে ক্রেতারা বলছেন পর্যাপ্ত যোগান থাকার পরও দাম অনেক বেশি। আর বিক্রেতাদের দাবি গোখাদ্য সহ সবকিছুর দাম বাড়ায় পশু লালন পালনের খরচও বেড়ে গেছে। 1,20,000 টাকার গরু ব্যাপারীরা দাম বলতেছে মাত্র 80,000 টাকা। আমরা গ্রামে গ্রামে ঘুরছি, গরুর প্রচুর দাম। 60,000 টাকা যে গরু, সেই গরু মনে হয় এবার কিনতে হচ্ছে 80,000, 90,000 টাকা। আমরা যে কোরবানি করবো আমাদের সাধ্যের ভিতরে নেই, তারপরে তো কোরবানি করতে হবে। সাতক্ষীরায় কোরবানির পশুর চাহিদা প্রায় 90,000 আর বিক্রির জন্য প্রস্তুত 1 লাখের বেশি পশু। এখানে আমাদের চাহিদা প্রায় 89,000 আর আমাদের এই মুহূর্তে প্রস্তুত আছে 1,03,000, যেখানে আমাদের প্রায় 13-14,000 প্লাস আছে। ঈদ এগিয়ে আসায় খামার আর হাটে পশুর বেচাকেনা জমে উঠেছে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। ঘরমুখো যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে বাস, ট্রেন, লঞ্চ। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সিনিয়র রিপোর্টার মিরাজ হোসেন গাজী, যুক্ত হচ্ছে তার সাথে। মিরাজ, লঞ্চে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? যে বা ঈদে ঘরমুখো মানুষের যেই চাপ সাধারণভাবে থাকে, অর্থাৎ গেল কয়েক বছর যেই চাপ আমরা দেখেছি, সেই চাপের তুলনায় বলা চলে যে আজকে এবছরের ঈদ যাত্রা আজকে কিন্তু সদরঘাটের চিত্র কিছুটা বলা চলে যায় একটু কম যাত্রীর চাপ রয়েছে। যেহেতু রোজার ঈদে অর্থাৎ ঈদ উল ফিতরের সময় যেই চাপ থাকে সেই চাপ একদিকে যেমন নেই, এছাড়াও সাধারণত বা দীর্ঘদিন ধরে বা রেওয়াজ অনুযায়ী যেই ভিড় থাকে সদরঘাটে, সেই ভিড় কিন্তু গেল কয়েক বছর কমে গেছে পদ্মা সেতু চালু হওয়ার কারণে। কারণ দক্ষিণ পশ্চিম অঞ্চলের, বিশেষ করে দক্ষিণাঞ্চলের নৌপথের যেই যাত্রীরা আগে এই লঞ্চকে বেছে নিতেন তাদের যাতায়াতের একমাত্র হিসেবে, কিন্তু গেল কয়েক বছর আসলে পদ্মা সেতু হওয়ার কারণে সেই ভিড় বা নৌপথে সেইভাবে কিন্তু নেই। ভোলা সহ কিছু অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য লঞ্চ পথ এখনো তাদের কাছে পছন্দের। এছাড়াও কিছু যাত্রী আছেন যারা আসলে স্বাচ্ছন্দ্যের জন্য এই নৌপথে ভ্রমণ করতে তারা পছন্দ করেন বা নৌপথকেই তারা বেছে নেন তাদের যাতায়াতের জন্যে। অনেকেই যেমনি বলেন যে আসলে খরচ কম, বাসের চেয়ে নৌপথে যাতায়াতে এই ধরনের যাত্রীরা যারা আছেন তারা এই লঞ্চকে বেছে নিয়েছেন। আবার কেউ কেউ আছে আরামদায়ক ভ্রমণ, কেউ হয়তো বাসে জার্নি করতে পছন্দ করেন না, তারা হয়তো লঞ্চে তারা ভ্রমণ করতে পছন্দ করেন, খোলামেলা পরিবেশে তারা যেতে পছন্দ করেন। এবং যাত্রীরা আসলে এই সদরঘাটে লঞ্চ দিয়ে তারা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। এবং অনেকেই যেহেতু ছুটিটা একটু লম্বা ছুটি, সেই লম্বা ছুটির কারণে ভেঙে ভেঙে মানুষ যাচ্ছেন। যেমন গতকালকে অনেকেই চলে গিয়েছেন বা তার আগের দিন কেউ কেউ গিয়েছেন যে একদিনের ছুটি নিয়ে চলে যেতে পেরেছেন, বুধবার থেকেই অনেকে যাওয়া শুরু করেছেন। এরপরে শনিবারেও যেহেতু সময় আছে, রবিবারেও যেহেতু সময় আছে, এই কারণে লম্বা ছুটির কারণে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে সেই ধরনের ভিড় কিন্তু নেই। এবং আমরা ঢাকার ভেতরে এবং ঢাকার যে বাস টার্মিনালগুলো আছে, বিশেষ করে গুলিস্তান, সায়দাবাদ এলাকার বাসে সেই ধরনের ভিড় কিন্তু আমরা দেখিনি, যেটি সাধারণত ভিড় থাকে অন্যান্য ঈদের সময়। মোট কথা বলা চলে যে সদরঘাটের চিত্র যদি দেখি, এবং আবার একটু দেখাতে চাই আপনাকে যে এই যে এখন যে ভিড়টি দেখছেন এটি বলা চলে মোটামুটি স্বাভাবিক। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছেন যে ঈদে অন্যান্য সময়ের চেয়ে যেই ভিড়টি থাকে অন্যান্য সময়ের চেয়ে এবারের ভিড় আসলে কম দেখা যাচ্ছে। কারণ অন্যান্য দিনে এই ধরনের সময় একেবারে তিল ধরনের কিন্তু ঠাই থাকতো না এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। তারপরেও যারা আসলে একেবারে যেতে বাধ্য হন, নৌপথ ছাড়া যাদের উপায় নেই, তারা হয়তো এই সদরঘাটকেই তারা বেছে নিয়েছেন তাদের যাতায়াতের জন্য। এছাড়া ধন্যবাদ আপনাকে। দর্শক, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সঙ্গে ছিলেন সহকর্মী মিরাজ হোসেন গাজী। কক্সবাজারের উখিয়ার বালুখালীর 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমার আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত একটি G3 রাইফেল ও গুলিসহ আরসার গান গ্রুপ কমান্ডার মোহাম্মদ জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামে গ্রেফতার হয়েছে আনসার আল ইসলামের 2 সদস্য। কক্সবাজার র্যাব 15 ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে জানান, মিয়ানমার থেকে অস্ত্র নিয়ে শিবিরে অবস্থান করছিল জাকারিয়া। আটকের পর তার স্বীকারোক্তিতে পালংখালী ইউনিয়নের ঘাটি বিল থেকে G3 রাইফেল ও গুলি উদ্ধার করা হয়।
শুরুর দিকে জাকারিয়া আরসার নেট দল বা সংবাদদাতা এবং পরে গান গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে। তার নেতৃত্বে শিবিরে অপহরণ, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সাধারণ রোহিঙ্গাদের নির্যাতন সহ বিভিন্ন অপরাধ করা হতো। এদিকে চট্টগ্রামের কর্ণফুলী এলাকা থেকে জঙ্গি সংগঠন আরসার আল ইসলামের 2 সদস্যকে আটক করেছে র্যাব। সিলেটের চোরাই পথে ভারত থেকে আনা চিনির বস্তা ছিনতাইয়ের সময় 5 ছিনতাইকারী ও 2 চোরা কারবারিকে আটক করেছে পুলিশ। সিলেট কোম্পানিগঞ্জ সড়কের পাশে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে থেকে বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, চোরাই চিনি নিয়ে কোম্পানিগঞ্জ থেকে সিলেট নগরীতে যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। এ সময় বেশ কয়েকজন দুর্বৃত্ত চিনি ছিনতাইয়ের চেষ্টা করলে বিমানবন্দর থানার টহল পুলিশ তাদেরকে আটক করে। ছিনতাইকারীদের পাশাপাশি অবৈধভাবে চিনি চোরাচালানে জড়িত অভিযোগে লাইক ও রাসেল নামে 2 জনকেও আটক করা হয়। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ৪৯ বছর পূর্ণ করেছে দেশের প্রথম স্যাটেলাইট রাঙ্গামাটি বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেতবুনিয়ায় ভূ উপগ্রহ কেন্দ্রটি উদ্বোধন করেন। আন্তর্জাতিক টেলিযোগাযোগে ভূ উপগ্রহটি বিশ্বের 11টি দেশের সাথে টেলিফোন, ডাটা কমিউনিকেশন, ফ্যাক্স, টেলেক্স আদান প্রদান করত। লালমনিরহাটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। সকালে শহরের ডাকবাংলো অডিটোরিয়ামে 200 মেধাবী শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ময়মনসিংহের 27টি সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। 2023-24 অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে এই অর্থ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ, মাকসুদ চৌধুরী। জয়পুরহাটের সদর উপজেলার দুস্থ নারী ও খুদে কুরআন শিক্ষার্থীদের ঈদ উপহার দিয়েছে একটি বেসরকারি সংগঠন। সদর উপজেলার সিট হেলকুন্ডা গ্রামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী মুক্তি সংঘের সাধারণ সম্পাদক জাহেদা কামাল। নদী ভাঙ্গন রোধে সংবাদ সম্মেলন করেছে ঝালকাঠি বাঁচাও আন্দোলন পরিষদ। এতে লিখিত বক্তব্যে জানানো হয়, বাসন্ডা নদীর ভাঙ্গনে পৌরসভার 6 ও 7 নং ওয়ার্ডের রাস্তাঘাট বিলীন হওয়ার পথে। দীর্ঘদিন ধরে এখানে কোনো উন্নয়ন হয়নি। অবিলম্বে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি করা হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বিনা চীনাবাদাম 10-এর প্রচার ও সম্প্রসারণ নিয়ে মাঠ দিবস হয়েছে গোপালগঞ্জে। এতে বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। নাজমুল নিশান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। ঈদ যাত্রায় ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট, ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর টোল প্লাজায় মানুষের ঢল। মিয়ানমারে বিদ্রোহী ও জান্তা বাহিনীর সংঘর্ষের জেরে সেন্ট মার্টিনে দুরবস্থা, আটকে পড়েছে হাজারো বাসিন্দা, খাদ্য সংকট চরমে। দিনাজপুর ও সাতক্ষীরায় কোরবানির হাটে পশুর ঢল, ক্রেতা কম, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, বিপাকে বড় জাতের গরুর বিক্রেতারা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।